দেখো কি বলেছে, দেখো এখানে হুইচ অফ দ্য ফলোইং পরিষ্কার দেখতে পাচ্ছ প্রশ্নটা? হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং রিলিজেস ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স এভরি ইয়ার। তো এটা আমরা দেখতে পাবো কত, এটা হয়েছে রিপোর্টার উইথাউট বর্ডার, যে প্রত্যেক প্রত্যেক বছরই এটা কি করছে না, প্রত্যেক বছর যেখানে আহ, আমাদের মানে প্রেসের যে কতটা স্বাধীনতা আছে সেটা নিয়ে তারা এক প্রকার একটা সার্ভে করে, এবং সেই সার্ভে রিপোর্ট তারা পেশ করে। ঠিক আছে, তো এটা আমরা দেখতে পাবো রিপোর্টার উইথাউট বর্ডার বলে একটা অর্গানাইজেশন আছে, তারা এটা করে। তারা হচ্ছে প্রেসের ফ্রিডম, তাকে তারা একটা ইন্ডেক্স বের করে, সেই ইন্ডেক্সে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ার র্যাঙ্ক একটুখানি উপরে উঠেছে, অর্থাৎ আগে 159 61 ছিল, এবারে 159 হয়েছে। এটাও হওয়ার অন্যতম কারণ হচ্ছে, যাদের বক্তব্য হচ্ছে এটাই যে অন্য দেশগুলো ডিক্রিজ করেছে বলে ইন্ডিয়া একটু উপর দিকে উঠে গেছে, কিন্তু ইন্ডিয়ার প্রেসের যে স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয়। তো এটা আমরা দেখতে পাবো প্রত্যেক বছর তারা এটা করে, এই রিপোর্টটা বের করে। এটা এটা এই কারণেই গুরুত্বপূর্ণ, তোমরা জানো যে মিডিয়া আমাদের ডেমোক্রেসিতে ফোর্থ পিলার হিসেবে বিবেচিত হয়। তো স্বাভাবিকভাবে মিডিয়ার স্বাধীনতা মানে আমরা জানি যে মিডিয়ার আমাদের সংবিধানের 19-এর 1-এর নাম্বারে আমাদের রাইট টু ফ্রি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস এরও কথা বলা হয়েছে। তো সেটার মধ্য দিয়ে আমাদের প্রেসের স্বাধীনতারও কথা বলা হয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইটস এর মাধ্যমে এটাকে সিকিউর করা হয়েছে। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এখানে এটা ডেমোক্রেসির জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা একটা ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু বিভিন্ন দেশগুলো তোমরা দেখবে যে এই রাইটসটাকে কিন্তু সিকিউর করে না, বা সরকার এদের মুখটাকে বন্ধ করিয়ে রাখার চেষ্টা করে, এবং ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট। এবার ভারত সরকার বুঝতেই পারছো যে এই সমস্ত রিপোর্ট গুলোকে অনেকটা বলা যেতে পারে মোটিভেটেড মনে করে, বা পলিটিক্যালি মোটিভেটেড মনে করে, নিউট্রাল মনে করে না। এটা হয়তো সরকারে তুমিও থাকলেই এই কথাটাই বলতে, সরকারে থাকতে হলে তোমাকে এটাই বলতে হবে। বাট মানে একেবারেই বলতে পারো যে হ্যাঁ, তার সরকার এটা বলে ঠিকই, তবে সংশোধন যে একেবারেই করে না তা কিন্তু না, সংশোধন নিজের মতো করে করে। এবার বিজেপি সরকার এসে কতটা করছে করছে না সেটা এখন গবেষণার বিষয়। বাট অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট এরা বলছে কি যে ভারতের অবস্থা কিন্তু খুবই খারাপ। জার্নালিস্টদের কিন্তু স্বাধীনতা এখানে এত বেশি সিকিউর করা হয়নি। আলটিমেটলি ডেমোক্রেটিক যে আইডিয়া, মানুষের ফান্ডামেন্টাল রাইটস যে আইডিয়া, সেটা কিন্তু এক প্রকার ভালনারেবল জায়গায় আছে। 2 নম্বর আমরা কি দেখতে পাবো, 2 নম্বর প্রশ্ন বলছে এখানে যে মণিপুরে এথনিক কনফ্লিক্ট কখন শুরু হয়েছিল, এবং এটা 1 বছর পূর্ণ করেছে গতকাল। তোমরা যারা লেকচারটা শুনেছো, এমিনেন্ট ইকোনমিস্ট পরকালার নির্মলা সীতারামনের হাজবেন্ডের, তখন নিশ্চয়ই ওনার গলাতেও এটা শুনতে পেয়েছো যে তিনি মনে করিয়ে দিচ্ছিলেন আমাদের যে আমরা সবই ঘটনা জানি, জাস্ট তিনি একটু মনে করিয়ে দেবেন যে আমরা কতটা ভুলেছি এবং কতটা মনে রেখেছি, বা এবং সেটাকে অ্যানালাইজ করবেন। যাই হোক, এখানে আমরা দেখতে পাবো তিনি বলার চেষ্টা করছিলেন গতকালও যে এই গতকালই এটা কিন্তু 1 বছরও পূর্ণ হয়েছে। ঠিক আছে, গতকাল এটা 1 বছর পূর্ণ হয়েছে, মণিপুর এথনিক যে কনফ্লিক্ট হয়েছিল সেই এথনিক কনফ্লিক্টের 1 বছর পূর্ণ হয়েছে। তো সেটাও আমরা দেখতে পাবো। তো এটা একটা বুঝতেই পারছো যে এথনিক ভায়োলেন্স গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ইন্ডিয়ান পলিটিক্স এর জন্য, ইন্ডিয়ান ডেমোক্রেসির জন্য। আলোচনায় বারবার এই ধরনের প্রশ্ন আসে, নেটের পরীক্ষায়, সেটের পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্ন আসে, এবং ইস্যুস গুলো আমাদেরকে যেহেতু পড়তে হয়, তো এবং প্রশ্নগুলো যেহেতু এই ধরনেরই আসে, শুধু কবে ঘটেছিল, কারা জড়িত ছিল, এই ধরনের বিষয়, এর থেকে গভীরে কিছু যায় না। এগুলোই। তো যাই হোক, আমাদের এই কারণে কবে ঘটেছিল এটা আমাদের জন্য, আমাদের নেট পরীক্ষার জন্য, সেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এটা আমরা দেখতে পাবো কি এখানে 3 মে 2023, 3 মে 2023 এটা কিন্তু হয়েছিল। এটা ভালো করে মনে রাখবে, এবং গতকালই এটা 1 বছর পূর্ণ করেছে। 3 নম্বর দেখো, 3 নম্বর কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং টু গ্রুপস আর ইনভলভ ইন মণিপুর এথনিক কনফ্লিক্ট ইন 2023। তো এথনিক কনফ্লিক্টে এখানে যে দুটো গ্রুপ জড়িত ছিল তারা হচ্ছে এখানে যে ভ্যালি বেসড মেজরিটি মেইটি পিপল অ্যান্ড দ্য হিল বেসড শিডিউল ট্রাইব কুকি জু পিপল। অর্থাৎ মেইটি এবং কুকি, এই কুকিজু, এই দুটো ট্রাইবস এর মধ্যে দ্বন্দ্ব হয়। মেইতিরা মেজরিটি, তারা ভ্যালিতে বসবাস করে, এবং এখানে কুকিরা হচ্ছে শিডিউল ট্রাইব, তারা হচ্ছে হিল এরিয়াতে বসবাস করে। তো এরা প্রত্যেকেই ট্রাইব, বাট মোটামুটি ভাবে এটা হয়েছে। এটা দ্বন্দ্বটা হওয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ কি ছিল বলতে পারবে, যে কি কারণে দ্বন্দ্বটা হলো? কারো জানা আছে? 1 বছর ধরে তো পড়লে স্যার নাকি? বলবো? বলো, বলো। মানে প্রধানত হচ্ছে, প্রথম থেকে বলছি যে মণিপুরের সংঘর্ষটা প্রধানত দুটো গোষ্ঠী কেন্দ্রিক ছিল, একটা হচ্ছে মিতাই আর একটা হচ্ছে কুকি। মিতাইরা প্রধানত মানে যেটা মানে একদম লোকাল এরিয়া, যেটা পাহাড় ঘেরা অঞ্চল, তো মণিপুর তার যে মিডিল যে এরিয়াটা সেখানটাই বেশিরভাগ অঞ্চল জুড়ে মিতাই আছে। আর তার আশপাশের যে হিল এরিয়াতে সেখানটাই কুকি সম্প্রদায় আছে। তো কুকি সম্প্রদায়ের মূল ইয়েটা হচ্ছে যে মিতাই সম্প্রদায় দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে, পার্লামেন্টের সুযোগ সুবিধা থেকে সমস্ত কিছুই ভোগ করত।
আর তারপরে দেখা যাচ্ছিল যে তারা একটা সময় পর এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিল যে কুকি সম্প্রদায়ের হিল এরিয়াগুলো তারা আস্তে আস্তে দখল করতে শুরু করেছিল। ফলে কুকি সম্প্রদায়ের মধ্যে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয় এবং মিতাই আর কুকির মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। হাইকোর্টের একটা জাজমেন্ট, মণিপুর হাইকোর্টের একটা জাজমেন্টের একটা রোল ছিল, বলতে পারবে কি সেটা? হ্যাঁ, মানে ওখানটায় মনে হয় এসসি কমিউনিটি, মানে এরা তো প্রধানত কুকি সম্প্রদায় এসসি কমিউনিটি থেকে, এবার এসসি কমিউনিটি কেন্দ্রিক একটা কোনো জাজমেন্ট হাইকোর্ট দিয়েছিল, সেইটাকেই কেন্দ্র করে মনে হয় আরো বেশি করে মানে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেছিল। তারপর তো মানে এই শিডিউল কাস্ট মানে কুকি সম্প্রদায়ের মহিলাদেরকে বা এদেরকে মানে দীর্ঘদিন কোনো সুযোগ সুবিধাই দেওয়া হতো না, তাদের ওপর দীর্ঘদিন অত্যাচার করতো, তো তার ফলেই তারা উত্তেজিত হয়ে এরকম একটা সংঘর্ষ তৈরি হয়। এই মেইটি পিপলদেরকে এখানে ওই শিডিউল ট্রাইবের আন্ডারে আনার জন্য একটা কনসিডারেশনের কথা বলা ছিল এখানে হাইকোর্ট, মণিপুর হাইকোর্ট। এটিকেই কেন্দ্র করে মূল দ্বন্দ্বটা ঘটেছিল এক লাইনের উত্তর। হ্যাঁ, মেইটিদেরকে, ওরা তো অলরেডি শিডিউল ট্রাইব, এরা মেজরিটির মধ্যে, এদেরকে মাইনরিটি ট্রাইবের মধ্যে আনা যায় কিনা এটা নিয়ে সরকারকে কনসিডার করতে বলেছিল। এই নিয়েই দ্বন্দ্ব, বেসিক আইডিয়া ছিল এটাই। দেখবে আজকের ওই ইয়েতেও, হিন্দুতেও দেখবে বেসিক শর্টকাট সহজ ভাষায় সেখানে লিখেছে, খুব সুন্দর করে দেখে নেবে। যাই হোক, এটা আমরা দেখতে পাবো 1 বছর তার পূর্ণ হয়েছে মাথায় রেখে। এখন এখন এটা একটা শান্তি যাতে ফিরে আসে সেই জন্য এখন তারা বিভিন্ন অর্গানাইজেশন গুলো, ঠিক আছে, পিস কিপিং অর্গানাইজেশন যেগুলো আছে বিভিন্ন ধরনের রিজিওনাল, দেশের ভেতরে দেশের বাইরে, রাজ্যের ভেতরে রাজ্যের বাইরে, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রকম উপায় পদ্ধতি অবলম্বন করে। 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য কারেন্ট সিনারিও অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য কারেন্ট সিনারিও অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইন্ডিয়া ইজ রাইজিং গ্লোবালি, এটা ঠিক। আমাদের ফরেন পলিসি যদি আমরা এখন যদি নেচারটা দেখি তাহলে দেখতে পাবো আমাদের ফরেন পলিসি বা আমাদের দেশের ইকোনমি যাই বলো না কেন বা সমস্ত দিক থেকে আমাদের ইম্পর্টেন্সটা কিন্তু বাড়ছে গ্লোবালি, আমাদের কিন্তু রোলটা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটা দেশ আমাদেরকে কিন্তু এক প্রকার এখন সমীহ করে চলছে, আমাদের সঙ্গে কোঅপারেশন চাইছে, আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ রিলেশন চাইছে, আমাদের সঙ্গে তারা কিন্তু বিজনেস চাইছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো আমাদের যে রোল, সেই রোলটা কিন্তু গ্লোবালি আমাদের বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আমাদের আমাদের যেমন বিভিন্ন ধরনের, যেমন দেখবে জনসম্পদের দিক থেকে, হিউম্যান রিসোর্সের দিক থেকে আমরা অনেক বেশি শক্তিশালী, এখন বিশ্বের 1 নম্বর দেশ। আমরা মিলিটারি ইকুইপমেন্টের দিক থেকেও অনেক শক্তিশালী। আমাদের আমাদের তোমরা দেখবে যে আমাদের হিউম্যান রিসোর্স বিভিন্ন দেশগুলিতে যারা গিয়ে থাকে তাদেরও একটা বড়, যেটাকে আমরা ডায়াসপোরা বলি, তো ডায়াসপোরা পলিটিক্সটাও অনেক বেশি উন্নত। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা দেখবে এবং আমাদের আমাদের ল্যান্ড, আমাদের দেশ এখন কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য করার জন্য একটা উত্তম বা একটা ভালো বলতে পারো বা মার্কেট বলতে পারো। এই সমস্ত কিছু মিলেমিশে আলটিমেটলি কি হয়েছে না, ইন্ডিয়ার রোলটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইন্ডিয়াকে কিন্তু এই কারণে সবাই বন্ধুত্বপূর্ণ বন্ধু হিসেবে চাইছে, সমীহ করে চলছে, এটা যেমন ঠিক। দ্বিতীয়, এখানে কি বলছে, ইন্ডিয়া ইজ ডিক্লাইনিং রিজিয়নালি মেইন অফ ইটস ওন রিজিয়ন। ওন রিজিয়ন মানে সাউথ এশিয়ান রিজিয়নটিকে বলা হচ্ছে, সাউথ এশিয়ার যে রিজিয়ন। সাউথ এশিয়ার রিজিয়নে কাকে কাকে পাবো আমরা? আমরা আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই সমস্ত দেশগুলোকে আমরা পাবো, তাই না? যেটাকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলা হয়। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্যারালি আবার তোমরা দেখবে একদিকে গ্লোবালি আমাদের ইম্পর্টেন্স বাড়ছে, গ্লোবালি আমরা সেখানে কিন্তু রাইজ করছি, আবার রিজিওনালি এই সাউথ এশিয়াতে আমাদের রোলটা কিন্তু আবার ডিক্লাইন করছে। অর্থাৎ এখানে তুমি দেখবে যেমন এর আগে দেখবে মালদ্বীপে কিছুদিন আগে সরকার বিরোধী আন্দোলন হলো, ভারত বিরোধী আন্দোলন। বাংলাদেশে দেখবে ভারত বিরোধী, সেখানে ভারতের প্রোডাক্ট বয়কট করার একটা বড় সেখানে আন্দোলন হলো কিছুদিন হলোই, এখনো বোধহয় 1 মাস হয়নি সেটা। তো নেপালে দেখবে, সেখানে নেপালের তারা এই গতকালই বোধহয় দেখলাম যে আবার নতুন করে একটা ডিসপিউট তৈরি হয়েছে যে তাদের কারেন্সিতে তারা একটা নতুন, তারা যে ম্যাপ যেটা লঞ্চ করেছিল গত বছর 2020 সালে, সেই ম্যাপটা সেখানে 3টে ভূখণ্ডকে তারা ভারতের বলে নিজেদের বলে দাবি করেছে। আর ভারত আবার আমরা নিজেরা আবার সেটা আমাদের বলে দাবি করি। তো ওই 3টে পার্টিকুলার ল্যান্ডকে তারা ম্যাপের মধ্যে জায়গা দিয়েছে এবং সেই ল্যান্ডটিকে তারা কারেন্সির মধ্যে কিন্তু ছেপেছে। সেই ল্যান্ডের চিত্রটিকে, ম্যাপটিকে তারা কি করেছে, কারেন্সির মধ্যে ছেপেছে। ভারত সরকার তাদের ম্যাপ এবং তাদের কারেন্সি দুটোকেই কিন্তু একটা রিজেক্ট করেছে, যে এটা মানবে না। এটাকে বেস করে যদি কোনো ধরনের ট্রানজিশন হয় তাহলে সরকার সেজন্য কিন্তু এক প্রকার মানে কি বলবো যে স্যাংশনস লাগু করবে বা এক প্রকার সেখানে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করবে। তো এই ধরনের এক প্রকার নেপালকে তোমরা দেখতে পাবে যে এক প্রকার কিন্তু সেখানে নেপালের সঙ্গে এক প্রকার আমাদের সম্পর্ক খারাপই হচ্ছে। তো এই যে বিষয়গুলো আলটিমেটলি আমরা দেখতে পাবো, এবং আফগানিস্তানের সঙ্গেও খুব একটা ভালো রিলেশনস নয়। সেখানে তোমরা জানো যে ইয়ে, আরে কি সরকার এটাকে বলা হয়, তালিবান।
তালিবানরা আবার পাওয়ারে ফিরে এসেছে। তো স্বাভাবিকভাবে আমেরিকা এখান থেকে তাদের ট্রুপ উইথড্র করার ফলে তালিবানরা আবার ফিরে এসেছে। পাকিস্তানে তো দেখতেই তালিবান পাচ্ছ টু যে পয়েন্ট পাকিস্তান, ও হ্যাঁ, তালিবান 2.0। তো পাকিস্তানে, হ্যাঁ পাকিস্তানে আবার দেখতে পাবে যে পাকিস্তানে আবার তোমরা দেখবে যে সেখানে আবার ওই এখন ওই নওয়াজ শরীফের ভাই এখন শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হয়েছে এবং বারে বারেই তারা ইন্ডিয়াকে অ্যাটাক করছে, বারে বারে ইন্ডিয়াকে অ্যাটাক করছে, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস গুলো করছে, কোঅপারেশন তো নেই, বিভিন্ন ধরনের ইকোনমিক যে ট্রানজেকশন, বিভিন্ন ধরনের ইকোনমিক ট্রেড যেগুলো হচ্ছিল, বিজনেস যেগুলো ছিল সেগুলো সব শাটডাউন হয়ে আছে, ধীরে ধীরে এখন ওপেন হচ্ছে, বাট একটা ভালো সম্পর্ক কিন্তু নেই। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমাদের সাউথ এশিয়াতে কিন্তু আমাদের রোলটা কিন্তু ডিক্লাইন করছে। এবং এগুলো হচ্ছে তার অন্যতম কারণটাও হচ্ছে কিন্তু আমেরিকা, আমেরিকা কিন্তু নিজেদের যে রোলটা ছিল সাউথ এশিয়াতে সেই রোলটা কিন্তু ডিক্লাইন করছে, অর্থাৎ কমিয়ে দিচ্ছে, এবং সেই ফাঁকা জায়গাটিতে এসে ভ্যাকিউমটাতে এসে কিন্তু ভ্যাকিউমটা ফিল করার কাজটা করছে কিন্তু চায়নার মতো দেশগুলো, ঠিক আছে, চায়নার মতো দেশগুলো না, চায়নার মতো দেশ। তো রিজিয়নলি আবার দেখতে পাবে যে চায়নার আমাদের রোলটা কিন্তু আমাদের আশপাশে বাড়ছে, মিয়ানমারে বলো, আমাদের নেপালে বলো, আমাদের এখানে পাকিস্তানে বলো, আমাদের আফগানিস্তানে বলো, আমাদের শ্রীলঙ্কাতে বলো, মালদ্বীপে বলো, এগুলো সব জায়গাতে, বাংলাদেশে সব জায়গাতে আমরা দেখতে পাবো কি চায়নার রোলটা কিন্তু অত্যধিক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের ফরেন পলিসির জন্য আবার অ্যালার্মিংও বটে। তো এই সবগুলোই আমাদের ফরেন পলিসির জন্য কিন্তু এখন সঠিক, এই কারণে অল অফ দ্য অ্যাবাবটা এখানে সঠিক হয়েছে। তো আজকে যে আর্টিকেলটি এখানে প্রকাশিত হয়েছে, জেএনইউ এর একজন প্রফেসর লিখেছেন, তো সেই প্রফেসর, জেএনইউ এর একজন প্রফেসর, তিনি ওটাই তুলে ধরেছেন যে কিভাবে আমরা এখানে, যেটা একদিকে আমরা গ্লোবালি নিজেদেরকে শক্তিশালী করছি, আমাদের আমাদের বড় রকম ভাবে শক্তি সমৃদ্ধ হচ্ছে, অন্যদিকে রিজিওনালি আমরা কিন্তু ডিক্লাইন করছি, আমাদের কাছে রিজিওনাল একটা চ্যালেঞ্জ কিন্তু বড় হয়ে উঠছে। এবং আমেরিকার অবর্তমানে বা আমেরিকা যেভাবে একটা ভ্যাকুয়াম তৈরি করে দিয়ে গেল, সেই ভ্যাকুয়ামে এসে এখন ভ্যাকুয়ামটাকে পূরণ করার চেষ্টা করছে চায়না। তো এটাকে কিভাবে আমরা আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবিলা করব এবং আগামী দিনে কিভাবে আমাদের রাস্তাটা কিন্তু শক্তিশালী হবে, তো এটা একদিকে যেমন একটা অপরচুনিটি তৈরি করেছে আমাদের, একদিকে অন্যদিকে আমাদের কিন্তু একটা ক্রাইসিসও ডেকে নিয়ে এসেছে। যে রিজিওনালি যদি আমরা দুর্বল হয়ে যাই তাহলে গ্লোবালি তার ইম্প্যাক্ট, গ্লোবাল যে রোল আমাদের সেটার উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বেই। আবার যদি গ্লোবালি শক্তিশালী হচ্ছি আমরা, প্যারালালি আমরা কিন্তু লোকালিও কিন্তু অনেকটা শক্তিশালী হতে পারবো, লোকালিও শক্তিশালী হতে পারবো, দুটোই সম্ভাবনা এখানে কিন্তু আছে। এই ধরনের একটা ডিলেমার মধ্যে থেকে ভারত কিভাবে তার ফরেন পলিসিকে শক্তিশালী করবে এবং কোন কোন বিষয়গুলোতে এখানে ফোকাস করা দরকার, এই পার্টিকুলার আর্গুমেন্টটা নিয়েই আজকের এই আর্টিকেলটি এডিটোরিয়াল পেজে লেখা হয়েছে। জেএনইউ এর একজন প্রফেসর লিখেছে, খুব সুন্দর করে একবার পড়ে নিতে পারো, খুব কাজে আসবে। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলছে, ইসরায়েল হামাস ওয়ার স্টার্টেড অন, ইসরায়েল আর গাজার যুদ্ধ বলছে এখানে, ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ। তো এখানে আমরা দেখতে পাবো কবে এটা হয়েছে, কিন্তু 7 অক্টোবর 2023 এটা কিন্তু শুরু হয়েছিল। এই ডেটগুলো মনে রেখো, তার কারণ সিকোয়েন্সে দেখলাম লেটেস্ট কোয়েশ্চেন গুলো কিন্তু, এবং একাধিকবার, একবার নয় একাধিকবার কিন্তু সিকোয়েন্সে ইভেন্টস গুলো জানতে চেয়েছে, লেটেস্ট যে ইভেন্টস গুলো হয়েছে, এবং ইতিহাসেও বিভিন্ন কোল্ড ওয়ারের পিরিয়ডেও যে ইভেন্টস গুলো হয়েছে, বিভিন্ন বিভিন্ন দেশে যুদ্ধ হয়েছে, প্রক্সি ওয়ার হয়েছে, হ্যাঁ, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু সিকোয়েন্সে জানতে চেয়েছে। তো স্বাভাবিকভাবে ইসরায়েল হামাস একটা নতুন সেখানে একটা সংযোজন, ইসরায়েল হামাস ওয়ার, ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ, সেটা ইসরায়েল গাজা যুদ্ধ, এটা কিন্তু ভালো করে একটুখানি মাথায় রেখো, এটা 7 অক্টোবর 2023 হয়েছে, ঠিক আছে। সিকোয়েন্স যতগুলো ইভেন্টস হয়েছে সিকোয়েন্সে সব লিখে নাও, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসো 6 নম্বর, 6 নম্বর কি বলছে, হুইচ স্টেট ইজ দ্য ব্যাকবোন সাপোর্ট অফ ইসরায়েল ইন দ্য ওয়েস্ট এশিয়া, হুইচ স্টেট ইজ দ্য ব্যাকবোন সাপোর্ট অফ ইসরায়েল ইন দ্য ওয়েস্ট এশিয়া। তো ওয়েস্ট এশিয়াতে ইসরায়েল আছে, সেখানে তার ব্যাকবোন সাপোর্ট হচ্ছে কিন্তু ইউএসএ। ইউএসএ বিভিন্ন রকম ভাবে তার অস্ত্র শস্ত্র দিয়ে তাকে কিন্তু সাহায্য করে যাচ্ছে। ইসরায়েল এখানে এক প্রকার, সরি আমেরিকা, আমেরিকা তাকে বিভিন্ন রকম ভাবে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আমেরিকা এখানে দ্বিমুখী চরিত্র, দ্বিমুখী রোল প্লে করছে, ডুয়েল রোল প্লে করছে। আমেরিকা একদিকে বলছে ইসরায়েলকে যে যুদ্ধ, একদিকে শান্তি বজায় রাখার কথা বলছে, অন্যদিকে নিজেই কিন্তু সেখানে যুদ্ধ, অস্ত্র শস্ত্র প্রদান করছে। তো এগুলো, এবং অন্যদিকে তোমরা দেখতে পাবে যে ইরানের সঙ্গে যদি তার কোনো দ্বন্দ্ব ঘটে তাহলে আমেরিকা আসে সেখানে আবার পাশে দাঁড়াবে না বলছে। তো এই ধরনের একটা দ্বিমুখী চরিত্র সেখানে, সে কিন্তু দ্বিমুখী রোল প্লে করছে। তো এখানে আমেরিকাকে নিয়ে এই কারণে অনেকে সংশয়ী, এবং তোমরা জানো যে এই কারণে এই এই জায়গাতে পার্টিকুলারলি যেভাবে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ চলছে, ইসরায়েল প্যালেস্তানের মধ্যে যুদ্ধ, আমেরিকাতে বিভিন্ন স্টুডেন্টসরা, যেটা বারে বারেই হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি, স্টুডেন্টসরা কিন্তু প্রতিবাদ করছে, স্টুডেন্টসরা প্রতিবাদ করছে। আমরা দেখতে পাবো স্টুডেন্টরা ক্যাম্পাসে, যেটা বলা যেতে পারে ক্যাম্পাস আনরেস্ট, যেটা আমরা ওই ভিয়েতনাম ওয়ার করতে গিয়েও পড়েছিলাম, তো সেটা কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে, এবং এটা এক প্রকার বাইডেনের জন্য চ্যালেঞ্জিংও বটে যে কিভাবে এটাকে মোকাবিলা করবে। এবং বিভিন্ন প্রেস মিডিয়া যখন তারা বিবৃতি দিচ্ছে, স্টেটমেন্ট যখন দিচ্ছে প্রেসের সামনে এসে, প্রেস মিট যখন করছে, তখনই তোমরা দেখবে বিভিন্ন স্টুডেন্টরা এসে
বিভিন্ন দেখবে শান্তিকামী মানুষরা এসে তার কিন্তু সেটাকে কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করে এক প্রকার ওয়ার্ল্ড মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, ওয়ার্ল্ড পপুলেশনস এর বলা যেতে পারে, ওয়ার্ল্ড বা গ্লোবাল সিটিজেনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে এবং তারা বলার চেষ্টা করছে যে পিস ফিরিয়ে নিয়ে আসাটা কিন্তু খুব দরকার। আমেরিকার ইন্টারেস্ট যেভাবে আমেরিকা তার নিজের ইন্টারেস্টকে পূরণ করার চেষ্টা করতে গিয়ে এই ধরনের দুমুখী রোল প্লে করছে, এটা কিন্তু মোটেও ঠিক নয়। তো তাদের হাতে এখানে বাইডেনকে এই কারণে বলা হচ্ছে যে তার হাতে রক্ত লেগে আছে, ঠিক আছে, যেখানে তার হাত কিন্তু রক্তে লাল হয়ে আছে। এই ধরনের মানুষকে কিন্তু আর নেক্সট টাইম কিন্তু সাপোর্ট করা উচিত নয়। তো যাই হোক, এই ধরনের এবং একটা এই তাদের ইলেকশন তো হতে যাচ্ছে, যেহেতু তাদের এটা কত সাল 2024 সাল, ইলেকশনও তাদের হতে যাচ্ছে। তো এই বছর যেহেতু তাদের ইলেকশন হতে যাচ্ছে, স্বাভাবিকভাবে এটা একটা আমরা দেখতে পাবো কি যে তাদের পলিটিক্সে এখন একটা দ্বন্দ্ব চলছে এই রকমের, যে অবশ্যই মানুষ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে না, কারণ এক প্রকার মিথ্যেবাদী মানুষ, প্রচুর মিথ্যে কথা বলে এবং ভীষণ অ্যাগ্রেসিভ। তো এক প্রকার সমর্থন করে না। আবার কিন্তু যখন তার বিপরীতে যখন ডোনাল্ড বাইডেনের মতো মানুষ যখন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে, তখন আবার সবাই গিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেই বা বেশিরভাগ মানুষ ডোনাল্ড ট্রাম্পকেই সমর্থন করছে, কারণ বাইডেনের রোলটা অনেকে আবার পছন্দ করছে না। তো ডোনাল্ড ট্রাম্প সেখানে অনেক বেশি এগ্রেসিভ হলেও অনেক বেশি তিনি কিন্তু যে কথাগুলো বলেন এটা সত্যিও বটে, যে অনেক পিছও ফিরে এসেছে অনেক, মানে তাদের ফরেন পলিসির পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে হ্যাঁ, তাহলে তারা যুদ্ধ কিন্তু তিনি কিন্তু হতে দেননি। এটাও ঠিক, এক প্রকার পিস সেখানে কিন্তু এনশিওর ছিল। তো এই কারণে আবার ডোনাল্ড ট্রাম্পকে অনেকে সমর্থন করছে। যাই হোক, যারা এই সমস্ত ঘটনাগুলো নিয়ে তোমরা চর্চা করো, ভালো বুঝবে, বা না করলেও এগুলো করা উচিত, তার কারণ এগুলো আমাদের পড়াশোনারই বিষয়। 7 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখো। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটা নিয়েও এডিটোরিয়াল পেজে সুন্দর করে একটা আর্টিকেল লেখা হয়েছে। তো এখানে আমরা যে ইনফরমেশন গুলো বারবার পরীক্ষা জানতে চাই সেটা হচ্ছে এটাই, ভালো করে দেখে নাও যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সম্পর্কে আমরা দেখতে পাবো কি যে এটাকে এজেন্ডা 2030ও বলা হয়, এটা ইউনাইটেড নেশনস এর একটা এজেন্ডা ছিল। তো এখানে কি করা হয়েছিল, এখানে আমরা দেখতে পাবো যে 2015 সালে ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলিতে এটাকে ডিসাইড করা হয়। 17টা সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ডিসাইড করা হয়েছিল এবং 169টা স্পেসিফিক টার্গেট সেখানে ঠিক করা হয়েছিল এবং সেটা অ্যাচিভ করা হবে 2030 মধ্যে। তো এই ধরনের একটা বিষয় নিয়ে সেখানে কিন্তু ইউনাইটেড নেশনস এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর গোলগুলিকে ডিসাইড করা হয়েছিল। এগুলো ভালো করে মাথায় রেখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন তার অন্যতম কারণ হচ্ছে যেভাবে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিকভাবেই এই আলোচনাগুলো কিন্তু বারবার এখন কিন্তু আলোচনায় উঠে আসছে, এই টপিকগুলো আলোচনায় বারবার উঠে আসছে। তো এখন দেখবে এনভায়রনমেন্ট নিয়ে প্রচুর লেখালেখি হবে, এনভায়রনমেন্ট নিয়ে প্রচুর চর্চা হবে, এনভায়রনমেন্টের সঙ্গে জেন্ডার বা সমস্ত কিছুকে এনভায়রনমেন্টের সঙ্গে লিঙ্ক করা হবে, পরে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টকে সামনে রেখে আসলে কিন্তু পলিটিক্সটা হবে, একাডেমিক্সও কিন্তু সেই রকম ভাবে এগিয়ে যাবে। তো এই বিষয়গুলো এই কারণে মনে রাখা ভীষণ দরকার, এগুলো ভালো করে দেখে নিও একবার, ঠিক আছে? 1 আর 3 কে বলেছে? 2015, 17, 23, 2035 কোথায় সেম দেখতে পাচ্ছি। যাই হোক, 8 নাম্বার দেখো কি বলছে। 8 নাম্বার বলছে দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইজ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কোন রকম ভাবে এটা নন বাইন্ডিং ইন্টারন্যাশনালি, যে গোলটা যখন ডিসাইড করা হলো ইউনাইটেড নেশনসে বসে, মানে এটা দুর্বলতাও বটে এটা, আর এর যে এটা বাধ্যতামূলক নয়, চাইলে সবাই এটাকে নিজেদের মানে স্টেট গুলো তারা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে নিজেদের স্বইচ্ছায় যে তারা তাদের জন্য যে গোলটা ডিসাইড করে দেওয়া হয়েছে সেই গোলগুলো তারা এনশিওর করবে, তারা কাজ করবে সেগুলোর উপরে, কিন্তু এগুলো কমপ্লিটলি বাধ্যতামূলক নয় যে তারা না করলে তাদের উপর পানিশমেন্ট, তাদেরকে পানিশ করা হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা তাদের কিন্তু নেই। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে এটার এক প্রকার দুর্বলতাও বটে। এই কারণে দেখবে যে একদিকে এগুলো হয়তো ইনশিওর করার কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু যেহেতু বাইন্ডিং নয় কাজে মনিটরিংটাও কিন্তু নেই, দেখা হচ্ছে না সে প্রপারলি। যেমন দেখবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের এজেন্ডা হিসেবে তোমরা দেখবে, যেমন আমাদের দেশেই দেখবে যে নরেন্দ্র মোদী যেমন দেখবে যে কতগুলো পলিসি নিয়ে এসেছিলেন, যেমন ধরে না উজ্জ্বলা যোজনার পলিসি, ঠিক আছে, তো উজ্জ্বলা যোজনার পলিসি নিয়ে এসেছিলেন, তো সেগুলো দেখবে হচ্ছে না, সেগুলোর মধ্যে দুর্নীতি হচ্ছে, হেন তেন হচ্ছে, এগুলো দেখার মতো কিন্তু কোনো মেকানিজম নেই, কারণ যেহেতু এগুলো বাইন্ডিং নয় তো কার দায়বদ্ধতা আছে সেগুলো নিয়ে কাজ করার? কারণই নেই। তো এই ফলে এটার একটা দুর্বলতাও বটে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলা হয়েছে ঠিকই, বিশ্বের বিভিন্ন দেশগুলো নিজেদের মতো করে পলিসি বানিয়ে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করছেও বটে, কিন্তু কথাটা হচ্ছে সেটা আদৌ হচ্ছে কি হচ্ছে না বাস্তবের মাটিতে, নাকি শুধু কাগজপত্রই হচ্ছে, সেটাকে কিন্তু দেখার মতো কোনো এজেন্সিও নেই, এদের দায়বদ্ধতাও নেই এই পলিসিটা। ফলে এদের একটা বলা যেতে পারে লুপ হোলস বলা যেতে পারে, এটা বড় লুপ হোলস। তো এর জন্য অবশ্যই ইন্টারন্যাশনাল পলিটিক্সটা দায়ী। তো যাই হোক, এগুলো দেখে নিও, এগুলো বারবার এই ধরনের কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করে। 9 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলেছে, রিড দ্য ফলোইং পয়েন্টস এন্ড আনসার কারেক্টলি অ্যাকর্ডিংলি। এখানে এই যে এতগুলো, এখানে 4টে পয়েন্টস এর কথা বলা হয়েছে, যদিও একটা জিনিস আমি খুবই কনফিউজ হলাম, সেটা হচ্ছে 4টে এখানে বেরিয়ে আসছে, কিন্তু
ওই আর্টিকেলটা পড়লে বুঝতে পারবে, বলেছে ওখানে 5টা নাকি পয়েন্টস এর উপর ফোকাস করেছে, 5টা কি পয়েন্টস এর কথা বলেছে, কিন্তু আমি কাউন্ট করে সেখানে 4টেই পেলাম। ওখানে তারা 1 2 3 4 করে রাইটার সেখানে সিকোয়েন্স করেনি, আবার দেখলাম লিখেছে 5টা কিন্তু বলেছে এখানে 4টেরই কথা। তো এটা একটুখানি অবাক লাগলো যে এতটা ছেলে খেলার সঙ্গে দা হিন্দুর মতো পত্রিকায় লেখা হয়েছে। যাই হোক, এখানে বলেছে কি কমিটমেন্ট অফ গভর্নমেন্ট টু 7 years অফ accelerated sustained and transformative actions to deliver on the promises of SDGs। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যে সমস্ত যে অ্যাকশনস গুলো রাষ্ট্রগুলো নেবে বলেছিল 7 বছরের মধ্যে, সেগুলোর প্রতি তাদেরকে এখানে ধরে রাখার কথা বলা হয়েছে যে সেগুলো তারা করবে। এই ধরনের বিষয়গুলো রিসেন্টলি, মানে এটা বলা হয়েছে যে রিসেন্টলি না 2023 সালে ইউনাইটেড নেশনস এর একটা রিপোর্ট পেশ হয়েছে। তো সেই রিপোর্টে দেখবে এইগুলোকে কিন্তু বলা হয়েছে যে 7 বছরের মধ্যে তারা একটা বিশেষ তাদের যে কমিটমেন্ট গুলো ছিল সেগুলোর উপর তারা বিশেষভাবে কাজ করবে। তো এটা ছিল 2023 সালের যে রিপোর্ট, ইউনাইটেড নেশনস এর এসডিজির যে রিপোর্ট, সেই রিপোর্টে এই কথাগুলো বলা হয়েছে। তো নাম্বার 1 ওটা। নাম্বার 2 বলেছে কি দেখে নিও, কনক্রিট ইন্টিগ্রেটেড অ্যান্ড টার্গেটেড গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড অ্যাকশনস টু ইরাডিকেট পভার্টি রিডিউস ইনইকুয়ালিটি, এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে তোমরা দেখবে পভার্টির কথা শুরুতেই বলা হয়েছে, তো এগুলোকেও কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং মহিলা এবং যারা গার্লস আছে তাদের এম্পাওয়ারমেন্টেরও কথা বলা হয়েছে, এবং ভালনারেবল সেকশনস গুলোকেও কিন্তু অ্যাডভান্স করার কথা বলা হয়েছে, তাদের রাইটস গুলোকে অ্যাডভান্স করার কথা বলা হয়েছে। বুঝতেই পারছো এখন বিভিন্ন দেশে হচ্ছে, আমাদের দেশে যেমন তোমরা দেখলে মহিলাদের জন্য 1/3 রিজার্ভেশন হলো, যদি ইমপ্লিমেন্ট কবে হবে এখন ভগবানই জানে, বাট হ্যাঁ এগুলো হলো। তো এগুলো কিন্তু এগুলোর বলা যেতে পারে একাডেমিক চর্চা, এগুলো কিন্তু আসতে পারে। 3 নাম্বার কি দেখতে পাচ্ছি, 3 নাম্বার দেখতে পাচ্ছি স্ট্রেংথেনিং অফ ন্যাশনাল এন্ড সাব ন্যাশনাল ক্যাপাসিটি, স্ট্রেংথেনিং অফ ন্যাশনাল এন্ড সাব ন্যাশনাল ক্যাপাসিটি, অ্যাকাউন্টেবিলিটি এন্ড পাবলিক ইনস্টিটিউশনস টু ডেলিভার এক্সিলারেট প্রোগ্রেস। কি বলছে, strengthening of national subnational capacity, accountability and public institutions to deliver accelerated progress। যে উন্নতিকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাবলিক যেগুলো ইনস্টিটিউশন আছে, তো সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর আরো অনেক বেশি সামর্থ্যটাকে বৃদ্ধি করা দরকার, তাদের দায়বদ্ধতাকে বৃদ্ধি করা দরকার, ন্যাশনালি এবং সাব ন্যাশনালিও। তো এইরকম ভাবে সেগুলোর উপরও জোর দেওয়া হয়েছে। অর্থাৎ পাবলিক ইনস্টিটিউশন গুলোর রোল যেগুলো ডিক্লাইন করছে, যে প্রাইভেট ইনস্টিটিউশন গুলোর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বলে প্রাইভেটরা নিজেরা নিজেদের মতো করে দায়বদ্ধতা পালন করছে না। মানে আমরা জানি পরিবেশ দূষণ করছে, আমরা হয়তো এখন গালমন্দ করছি বটে, কিন্তু যেমনি আমাদের দেখবে আবার হয়তো যে হয়তো কোনো দেখবে কালী পুজো আসবে বা দিওয়ালি আসবে, আমরা তো সেখানে হয়তো পটাকা ফাটাতে শুরু করে দেবো। তো এই যে ডুয়েল রোল আমাদের মধ্যে আছে, সেগুলো ব্যক্তিগতভাবে আমরা কি করি, নিজেদের ব্যক্তি স্বার্থটাকে সুরক্ষিত করতে গিয়ে আমরা কখনো না এগুলো ভুলে যাই বা করি না, ইগনোর করি। এবং মানুষ ভুলেও যায় বেশিরভাগ, তোমরা জানো স্বাভাবিকভাবে। কিন্তু এগুলো সরকারি ভাবে যদি ডিসিশন গুলো না হয়, পাবলিক ইনস্টিটিউশন গুলো যদি এই দায়িত্বগুলো নেয়, তাহলে আরো অনেক বেশি কিন্তু এটা সুবিধাজনক হবে। অর্থাৎ কমনলি একটা কিন্তু ডিসিশন নেওয়া যেতে পারে, সেটা সকলের উপর কিন্তু এক প্রকার বাইন্ডিং হতে পারে। তো এই বিষয়গুলোকে কিন্তু এক প্রকার, তার মানে দেখতে পাচ্ছ যে এক প্রকার কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে পাবলিক ইনস্টিটিউশন গুলোকে। তো পাবলিক ইনস্টিটিউশন গুলোর রোলটা তার মানে আবার রোল ব্যাক করছে এক প্রকার কিন্তু ধীরে ধীরে, এটাও কিন্তু আমরা দেখছি ডিউ টু দা ক্লাইমেট চেঞ্জ। 4 নাম্বার কি বলছে, ক্লাইমেট চেঞ্জ না, সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের জন্য ইন জেনারেল। 4 নাম্বার কি বলছে, 4 নাম্বার বলছে কমিটমেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা কি কমিটমেন্ট দরকার। কি বলছে, টু ডেলিভার অ্যান্ড মোবিলাইজ রিসোর্স টু অ্যাসিস্ট ডেভেলপিং নেশনস। যে উন্নয়নশীল দেশগুলো যেগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের রিসোর্স তাদেরকে দেওয়া দরকার, তাদেরকে সাহায্য সহযোগিতা করা দরকার, তাদেরকে রিসোর্স প্রদান করা দরকার, যাতে করে কি হয়, তারা হচ্ছে যা ইউনাইটেড নেশনস এর ডেভেলপমেন্ট যে সিস্টেমস গুলো আছে, সেই সিস্টেম গুলো যেভাবে তাদেরকে কন্টিনিউ করার কথা বলা হয়েছে, বা যে পলিসিস গুলো তাদেরকে ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে, সেগুলো যাতে তারা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারে। যেমন ধরে নাও যে আমাদের দেশে এখন বর্তমান দিনে দেখবে হয়তো বেশি পরিমাণে হয়তো দেখবে তোমরা উন্নত দেশের থেকে অত্যধিক বেশি পরিমাণে হয়তো আমরা পরিবেশ দূষণ করি। এটা একেবারে স্বাভাবিক কথা। পরিবেশ দূষণে হয়তো আমাদের এখন কন্ট্রিবিউশনটা বেশি, আমাদের চায়নার মতো দেশগুলো বা আরো অন্যান্য ডেভেলপিং আন্ডার ডেভেলপ কান্ট্রিজ গুলো। তার অন্যতম কারণটা হচ্ছে এটা, যে ডেভেলপ কান্ট্রিজ গুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম তৈরি করে, তারা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ঘটিয়ে তারা কিন্তু দূষণটাকে রোধ করতে পেরেছে। আমরা সেখানে কিন্তু পৌঁছতে পারিনি। ওরা যতটা দেখবে ইলেকট্রিক ভেহিকেলস হয়তো সেখানে হয়তো ব্যবহার করে, যতটা তোমরা দেখবে শহরগুলিতে তোমরা দেখবে যে সেখানে হয়তো ওই সোলার প্যানেল সেখানে বসাতে পেরেছে রাস্তায়, বা সোলার প্যানেল বসিয়ে সেখানে ইলেকট্রিসিটিকে একটা বাঁচানোর ব্যবস্থা করেছে। যে রাস্তা দিয়ে তুমি যখন যাবে তোমার পায়ের সংস্পর্শে আসলেই লাইটটা জ্বলবে, নইলে জ্বলবে না। আর আমাদের এখানে কি হয়, আমাদের এখানে সারা রাত জ্বলছে, এবং এমন সময় দেখা যায় যে মানুষের ভুলের কারণে বা দায়বদ্ধতার তার দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করে না দেখেও আমরা দেখতে পাই দিনের বেলাতেও লাইট জ্বলে। তো ইলেকট্রিসিটি আমরা অত্যধিক বেশি খরচ করছি। তো এটা করতে গিয়ে আমরা এক প্রকার তো তার মানে কি করছি, যে আজকে এতটা পরিমাণে কনজিউম করছি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু বাঁচিয়েও রাখছি না, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের বেসিক আইডিয়া।
তো এগুলোকে ক্ষতিগ্রস্ত করছি না, তো স্বাভাবিকভাবে এখানে এটাই বলা হচ্ছে যে যাতে ডেভেলপিং কান্ট্রিজ গুলিকেও বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, টেকনোলজি দিয়ে, রিসোর্স দিয়ে যাতে সাহায্য সহযোগিতা করা যায়, যাতে করে তারা যে ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট গুলো তারা করেছে বা তারা হয়তো করতে পারে, সেগুলো যাতে আরো ভালো করে তারা করতে পারে, সেগুলো যাতে সম্ভবপর হয়। তো এই কারণে তাদেরকে এই সাহায্য সহযোগিতারও কথা বলা হয়েছে। তো এটা রিসেন্টলি 2023 সালে ইউনাইটেড নেশনস এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে এই কথাগুলো কিন্তু বলা হয়েছে। লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, লাস্ট কোয়েশ্চেন বলছে ফিউচার ইজ নাও। এই ধরনের একটা কিন্তু আমরা দেখতে পাবো রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্টটা আমরা দেখতে পাবো কি এসডিজির উপরে রিপোর্ট ছিল, এটা পাবলিশ করেছে কি, এটা পাবলিশ করেছে ইউনাইটেড নেশনস পাবলিশ করেছে। তো এখানে বেসিক্যালি ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলোকে আরো বেশি করে যে জোর দিতে হবে, আহ আরো বেশি করে সেগুলোকে অ্যাচিভ করতে হবে, এই ধরনের কথা এখানে কিন্তু বলা হয়েছে। তো এটা রিপোর্টটার নাম ভালো করে মনে রেখো, হয়তো পরীক্ষায় আসলে এসে যেতেও পারে, কারণ খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার এই প্রশ্নটা, এই পার্টিকুলার টপিকটা। তো এগুলোই আজকে আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়। এরপরে আমাদের ব্যাক, তোমরা জানো যে অনেকগুলো ডিউ হয়ে গেছে ব্যস্ততার কারণে আমাদের, সেগুলো এবার ধীরে ধীরে কিন্তু কোনো দিন এরকমও সময় হবে, আমাদের চেষ্টা করা হবে যে একদিনে 2টো বা 3টে করেও আমি হয়তো তৈরি করে দিয়ে দেবো, সেগুলো কিন্তু অর্থাৎ যেগুলো ব্যাকলগ রয়েছে সেগুলো কিন্তু এখন পূরণ করার চেষ্টা করা হবে, সেগুলো সলভ করার চেষ্টা করা হবে। ঠিক আছে, তো যাই হোক, আপডেট থেকো। যখনই যখনই কোনো ধরনের দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, ওটাকে ফেলে রাখবে না, ইমিডিয়েট সলভ করবে। কারণ সম্ভাবনা এটাই থাকে যে আমি রাতের বেলা এটাকে এসে এরকম ক্লাসে বসে, যে আজকে যেমন ক্লাসটা খুব ছোট ছিল, তাহলে ছোট করেই পড়িয়ে দিলাম, বা ছোট ছিল তাই তাড়াতাড়ি শেষ হয়েছে, স্বাভাবিকভাবে আমরা এটা অ্যানালাইজ করে নিলাম বা এটা বুঝে নিলাম। এইরকম টাইম টাইম পেলেই এটা করে নেবো, কাজে ফেলে রাখবে না, যখনই পাবে সঙ্গে সঙ্গে এটাকে সলভ করার কাজটা করবে। ঠিক আছে, তো এই গেল আজকের আলোচনার বিষয়বস্তু। কালকে আমাদের সমস্ত পিওয়াইকিউজ গুলো চর্চা হবে, সমস্ত পিওয়াইকিউজ যেগুলো সোশ্যালিজম থেকে আছে, সমস্ত কিছু চর্চা হবে, ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বোধহয় কিছু বাকি আছে, সেগুলো ধীরে ধীরে পেয়ে যাবে। তো এগুলো আমরা চর্চা করে নিয়ে আমাদের আমরা পরের টপিকে এগিয়ে যাব। বলো, এবার যদি কারো কিছু জানার থাকে, বোঝার থাকে, জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, রুদ্র আছো, নাজমুন আছে, শ্রেয়া, সোহিনী, শ্রেয়সী, আপিতা, ঝিলিক, ময়ূরী। আচ্ছা, এই কজনই বেশি নেট পাস করবে এইবার আমার সম্ভাবনা। দেখা দেখা যাক, বাকিরা তো ঘুমোচ্ছে, হয়তো ঘুমটা ভাঙবে পরে একটু পাস করে গেলে তোমরা। বলো, তোমাদের আর কারো কিছু জানার বোঝার